Hi there, Assalamu alaikum. Welcome to Shine Education Families online class. This is Muhammad Ariful Islam before you. And today I am going to discuss the next portion of conjunction. প্রিয় শিক্ষার্থীরা বিগত ক্লাসের ধারাবাহিকতায় কনজাংশনের বাকি অংশ নিয়ে আজকে আমি আবার তোমাদের সম্মুখে হাজির হয়েছি। চলো আর দেরি না করে আমরা আমাদের নির্ধারিত আলোচনায় চলে যাই। বিগত ক্লাসে আমরা মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন এবং তার প্রকারভেদ এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহারগুলো আলোচনা করেছিলাম। এই পর্যায়ে আমরা সাবঅর্ডিনেটিং এবং যদি সময় হয় তাহলে কোরিলেটিভ কনজাংশনগুলো নিয়ে আলোচনা করব। সো সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন যে কনজাংশন দ্বারা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। আমরা ইতিমধ্যেই তোমাদের ক্লজ সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, নতুন করে আর সেটা বলছি না। অর্থাৎ যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না সেটাই তো সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করার জন্য যে ওয়ার্ডগুলো বা যে কনজাংশনগুলো ব্যবহৃত হয় তাকেই মূলত বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা একটু প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্যটা দেখে নেব, যেটা আমি বলেছিলাম। একটু দেখো, সম্পূর্ণ অর্থ স্বাধীনভাবে যেটা প্রকাশ করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একাকী অবস্থান করতে পারে সেটা প্রিন্সিপাল ক্লজ। এর বিপরীত সম্পূর্ণ মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না সেটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজ একাকীও অবস্থান করতে পারে না। সাবঅর্ডিনেটিং ক্লজগুলো সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনের একটি লিস্ট এখানে দেওয়া হয়েছে তোমাদের। মনে রাখার সুবিধার্থে তোমরা মনে রাখবে যে ডাব্লিউএস ওয়ার্ড যতগুলো আছে সকল ডাব্লিউএস ওয়ার্ডই সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং তার সাথে রিলেটেড টিল, আনটিল, ইফ এবং সিন্স, অ্যাজ, বিকজ, ইন অর্ডার দ্যাট, দ্যাট, সো দ্যাট, অথবা as if, as though, though, before, after, although, whatever, however, whenever, এগুলো সবই সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এর যে কোনো একটি দিয়ে যে ক্লজটা শুরু হবে সেটাই হবে সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব, যেমন ইফ হি কামস আই শ্যাল গো। এখানে ইফ হলো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেন? কারণ ইফযুক্ত ক্লজকে যদি আমরা অর্থ করি ইফ হি কাম, যদি সে আসে, তাহলে এটা কিন্তু একা একা চলতে পারে না, স্বাধীনভাবেও অর্থ প্রকাশ করতে পারে না। যখন আমরা আই শ্যাল গো বলি তখন এটা এর উপরে নির্ভর করে অর্থ প্রকাশ করতে পারে, বাট এটাকে বাদ দিয়ে যদি আমরা বলি আই শ্যাল গো, এটা কিন্তু এককভাবেই চলতে পারলো, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারলো। সুতরাং যেহেতু হি কামস এর পূর্বে ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, নিঃসন্দেহে এটা একটি সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখব যে হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট ওয়াক, বা হি ক্যান নট লিড এ লাক্সারিয়াস লাইফ, সে সুন্দর জীবনযাপন করতে পারে না। এখানেও আমরা দেখব যে দ্যাট হি ক্যান নট লিড এ লাক্সারিয়াস লাইফ, সে একটি এতই দরিদ্র যে সে অত্যন্ত বিলাসী জীবনযাপন করতে পারে না। তার মানে দ্যাট থেকে শুরু করে আমাদের বাকি অংশটা সাবঅর্ডিনেট, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে নি। এবার আমরা কোরিলেটিভ কনজাংশন বলবো। কোরিলেটিভ কনজাংশন হচ্ছে মূলত বাক্যের মধ্যে জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, একটার সাথে আরেকটা রিলেটেড, অর্থাৎ যুগ্ম শব্দ, পেয়ার ওয়ার্ড, একটা আরেকটা কারণে ছাড়া চলতে পারে না। এরকম একটা লিস্টও আমরা দেখে নেব যেসব কনজাংশন বাক্যে জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়ে একাধিক ক্লজকে যুক্ত করে। হতে পারে সেটা প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ, হতে পারে একাধিক কোঅর্ডিনেট ক্লজ, বা যে কোনো ধরনের একাধিক ক্লজকে যুক্ত করবে এবং জোড়ায় জোড়ায় ব্যবহৃত হবে, তাদেরকেই মূলত বলা হয় কোরিলেটিভ কনজাংশন। যেমন বোথ ডট ডট অ্যান্ড, তার মানে বোথ এর সাথে অ্যান্ড এর সম্পর্ক, আইদার অর, নাইদার নট, নট অনলি ডট ডট বাট অলসো, সো ডট ডট দ্যাট, সাচ ডট ডট দ্যাট, as dot dot as, so dot dot as, hardly dot dot when, no sooner dot dot then, scarcely dot dot when, etc. এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। দেখো প্রত্যেকটা ওয়ার্ডই একটা আরেকটার সাথে রিলেটেড, তার মানে এককভাবে এগুলো ব্যবহৃত হয়নি। যখন এরকম জোড়ায় জোড়ায় ব্যবহৃত হবে তখনই এগুলো কি কোরিলেটিভ কনজাংশন। আই গেভ হিম বোথ ফুড অ্যান্ড শেল্টার, তাহলে বোথ ফুড অ্যান্ড শেল্টার, এই বোথ অ্যান্ড হচ্ছে এখানে কোরিলেটিভ কনজাংশন।
এবার আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহারগুলো একটু দেখব। দেখো, প্রথমে আমরা টিল, আনটিল, হোয়েন, বিফোর, আফটার, আনটিল, সিন্স, অ্যাজ এগুলো নিয়ে আলোচনা করব। এরা প্রত্যেকটাই টাইমকে নির্দেশ করে বা সময়কে নির্দেশ করে, মূলত সময়বাচক বাক্যাংশকে যুক্ত করে। এদের ব্যবহার নিম্নরূপ, যেমন টিল এবং আনটিল। একটু খেয়াল রাখবে, আমরা অনেক সময় এই ভুলগুলো করে থাকি। টিলের বানানের ক্ষেত্রে দুটো এল লিখতে অভ্যস্ত বিদায় আমরা অনেক সময় আনটিল বানানের ক্ষেত্রেও শেষে দুটো এল দিয়ে দেই। আনটিল বানানে কিন্তু কখনোই দুটো এল হবে না, একটি এল হবে, এটা খেয়াল রাখবে। এর অর্থ হচ্ছে যতক্ষণ বা যে পর্যন্ত না। সুতরাং ইহা টাইমকে নির্দেশ করে। টিল আনটিল দ্বারা বাক্যটি নেগেটিভ অর্থ প্রকাশ করে বিধায় টিল আনটিল যুক্ত বাক্যকে আর নতুন করে কি নেগেটিভ করার দরকার নাই, অর্থাৎ নো বা নট ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। বাক্যটির বাংলা করে যদি যতক্ষণ পর্যন্ত শব্দটি ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমরা টিল অথবা আনটিল ব্যবহার করতে পারি। যেমন ওয়েট টিল আই ডু নট কাম, তুমি না আসা পর্যন্ত, ওয়েট টিল আই ডু নট কাম, আমি না আসা পর্যন্ত কি করো, তুমি অপেক্ষা করো। ওয়েট আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। ওকে, বিকজ এর ব্যবহার। বিকজও একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা কারণ অর্থ প্রকাশ করে, কজ অথবা রিজনকে নির্দেশ করে। বিকজ কারণযুক্ত বাক্যের পূর্বে বসে, সাধারণত বিকজ বাক্যের মাঝখানে বসে। ক্ষেত্র বিশেষে বাক্যের শুরুতেও বসতে পারে, না করাই বেটার। যেমন হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, বাক্যের মাঝে বসেছে। বিকজ সিন্স অ্যাজ ইট ওয়াজ ইয়েট হি টুক আ রিস্ক। তার মানে অ্যাজ, সিন্স, বিকজ বাক্যের মাঝেও বসতে পারে, শুরুতেও বসতে পারে। তবে যদি আমরা বাক্যের শুরুতে বসাই সেক্ষেত্রে অ্যাজ এবং সিন্সকে প্রায়োরিটি দেব, আর যদি বিকজ আমাদের ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে আমরা মাঝে ব্যবহার করব। মাঝে এখানে সে কথাটাই বলা আছে। বিফোর এর ব্যবহার ইতিমধ্যেই তোমরা বিফোর সম্পর্কে টেন্সের মধ্যে বিস্তারিত জেনেছ বা শুনেছ। মূলত বিফোর দুটি টেন্সকে বা দুটি ক্লজকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। যদি বিফোর দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হয় তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার অনেক ক্ষেত্রে বিফোরের পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স এবং পরে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবেও ব্যবহৃত হতে পারে। সেরকমই কয়েকটি ঘটনা এখানে দেওয়া আছে। অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। যেমন উই হ্যাড টেকেন মিল বিফোর হি কেম। তাহলে উই হ্যাড টেকেন মিল, হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট টেন্স, হি কেম পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটু সহজভাবে মনে রাখার জন্য মনে রাখবে বিফোর মানে পূর্বে, তাই হ্যাড বসে পূর্বে বা পারফেক্ট বসে পূর্বে। আফটার মানে পরে, সুতরাং তার বিপরীতটা বসে। আবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বিফোরের পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স অথবা সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবার শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং V3, এবং পরে যা হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হয় ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন আই শ্যাল হ্যাভ রিচড, আমি পৌঁছে থাকবো, এখানে শ্যাল হ্যাভ প্লাস V3 মানে ফিউচার পারফেক্ট টেন্স। পরে দেখো ইট উইল রেন, এটাও যেমন লিখতে পারো, ইট রেন্স এটাও তুমি লিখতে পারো। আফটার এই ক্ষেত্রে আমরা তার বিপরীতটা মনে রাখবো, তাহলেই হবে। অর্থাৎ বিপরীত ক্ষেত্রে যেমন বলেছিলাম পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার ক্ষেত্রে তার উল্টো, আফটার ক্ষেত্রে পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আগের মতো যদি বলি আফটার মানে পরে, সুতরাং পারফেক্ট বা হ্যাড বসে পরে। বিফোর মানে পূর্বে, তাই পারফেক্ট বা হ্যাড বসে পূর্বে। আমরা এবার একটু দেখব দুটি বাক্যের যে কোনো একটি প্রেজেন্ট পারফেক্ট এবং অপরটি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট পারফেক্টের পূর্বে আফটার বসে। যেমন আই গো টু বেড আফটার আই হ্যাভ ওয়াশড। তাহলে কি দুটি বাক্যের মধ্যে আমাদের কি হচ্ছে, যে কোনো একটি যদি প্রেজেন্ট পারফেক্ট এবং অপরের প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্টের পূর্বে আফটার বসে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তার পূর্বে এখানে আফটার বসছে। আফটার আই হ্যাভ টেকেন মাই মিল আই শ্যাল গো টু স্কুল। সিন্স এবং অ্যাজের ব্যবহার যেহেতু অর্থ প্রকাশ করে এবং এরা কজ বা রিজন অর্থাৎ বিকজের মতোই কাজ করে। কারণযুক্ত বাক্যের পূর্বে অ্যাজ অথবা সিন্স বসে এবং এরা সাধারণত বাক্যের প্রথমে বসে। যেমন সিন্স অথবা অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ডাল আই কুড নট গো আউটসাইড। আরেকটি এক্সাম্পল দেখো, আই ট্রাস্ট হিম সিন্স অথবা অ্যাজ হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান।
আবার যদি সিন্স দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হয় সেক্ষেত্রে আমরা রাইট ফর্ম অফ ভার্ব আকারে অনেক সময় দেখে থাকি যে সিন্সের পূর্বের অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পূর্বে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে যে কোনো একটা তোমার দেওয়া থাকবে আরেকটা তোমাকে লিখতে হবে। আমরা আরেকটু সিন্সের ব্যবহার দেখব, যেহেতু অর্থ প্রকাশ করে এবং এরা কজ বা রিজন নির্দেশ করে, হ্যাঁ কারণযুক্ত বাক্যের পূর্বে, এটাই আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম। দেখো ইট ইজ, এখানে ইট হবে, ইট ইজ মেনি ইয়ার সিন্স। দেখো সিন্সের পূর্বে আমাদের কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই কেম, কাম হবে না। এখন যদি এখানে ইজের জায়গায় ওয়াজ হয় তাহলে কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাড কাম হবে। এটা আমরা এখানেই দেখতে পাচ্ছি যে ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স আই হ্যাড কাম। খুব খেয়াল রাখবে, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে এই সিন্সের ব্যবহার থেকে অনেক সময় প্রশ্ন আসে। 20 years হ্যাভ পাস্ট সিন্স আই মেট। এখানে আবার কি দেখতে পাচ্ছি? সিন্সের পূর্বের অংশ প্রেজেন্ট পারফেক্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্টও যদি হয় তাও পরে পাস্ট ইনডিফিনিট হবে, আবার পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলেও পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা ইনডিফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এটা পেয়েছিলাম, পাস্টের ক্ষেত্রে এটা, এখানেও পাস্ট ইনডিফিনিট, এখানেও পাস্ট ইনডিফিনিট, বাট এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট পারফেক্ট, এখানেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা হোয়েনের ব্যবহার শিখব। ডাব্লিউএস ওয়ার্ড বা ডাব্লিউএস কোয়েশ্চেনের মধ্যে তোমরা ইতিমধ্যেই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর অর্থ জেনেছো, তারপরেও তোমাদের সুবিধার্থে আমরা একটু বলে দিচ্ছি। যখন অর্থ প্রকাশ করে এবং এরা টাইমকে নির্দেশ করে, কিছু সময় বা দীর্ঘ সময় বিরতির পর হোয়েন বসে, কিছু বা দীর্ঘ সময় বিরতি প্রকাশ করে যেন, যেমন আই ওয়াজ বিজি হোয়েন হি কল্ড মি। আমি ব্যস্ত ছিলাম যখন সে আমাকে ডেকেছিল। হোয়েন হি ওয়াজ অ্যাট দ্য এজ অফ 4, যখন তার বয়স ছিল 4 বছর, হি ফেল ডাউন ফ্রম দ্য ট্রি, সে গাছ থেকে পড়ে গিয়েছিল। হোয়াইল এর ব্যবহার, হোয়াইল এবং হোয়েন দুটা মোটামুটি একই, টাইমকেই নির্দেশ করে, একটু পার্থক্য সেটা হচ্ছে হোয়াইলটার ক্ষেত্রে আমরা যেমনটি বলেছি যে কি একটু কিছু সময় বা দীর্ঘ বিরতি প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। হোয়াইলটা একটি কাজের মধ্যবর্তী সময়ে আরেকটি কাজ ঘটলে সেইটা ব্যবহৃত হয়, যখন অর্থ প্রকাশ করে এবং এরা টাইমকে নির্দেশ করে। সাধারণত একই সাথে যদি দুটি কাজ হয় সেক্ষেত্রে হোয়াইল বসে। হোয়াইলের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও তোমাদের অনেক সময় প্রশ্ন আসে, হোয়াইল দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে যদি হোয়াইলের পূর্বে অংশ থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পূর্বে হবে পাস্ট কন্টিনিউয়াস, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার হোয়াইলের ঠিক পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইল যুক্ত অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর হোয়াইলের ঠিক পরে যদি সাবজেক্ট না থেকে ভার্ব থাকে তাহলে কিন্তু আর ওই কন্টিনিউয়াসের গঠন হবে না। হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব থাকে সরাসরি তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তখন হোয়াইলটা প্রিপোজিশনের কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইফ অথবা অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলা মূলত কন্ডিশনাল বা শর্ত প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদি না অর্থ প্রকাশ করে এরা শর্ত বা কন্ডিশন নির্ধারণ করে। আনলেসের সাথে আমরা শুরুতেই আনলেসের ব্যবহার নিয়ে আলোচনা করছি। আনলেসের সাথে বাক্যটি কখনো না বোধক হয় না, ইতিমধ্যেই তোমাদের বলে দিয়েছি যে যদি কোনো বাক্যে আনলেস থাকে তাহলে ওই বাক্যকে নতুন করে আর নেগেটিভ করা যাবে না, বা নট বা নো ব্যবহার করা যাবে না, কারণ আনলেস নিজেই নেগেটিভ অর্থ বহন করে। কোনো কাজ করার পর ফলাফল পাওয়া না গেলে বাক্যের প্রথমে অথবা কোনো কোনো ক্ষেত্রে বাক্যের মাঝে আনলেস ব্যবহৃত হয়। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পূর্বে আনলেস বসে, যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ইউ ওয়ার্ক হার্ড, তার পূর্বে বসছে। ইউ কান্ট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড। যদি অর্থে যে কোনো টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট এদের পূর্বে ইফ বসে। আমরা এবার ইফের বিস্তারিত ব্যবহার নিয়ে আসছি। ইফের ব্যবহার যদি অর্থ প্রকাশ করে, শর্ত বা কন্ডিশন নির্দেশ করে। সাধারণত আমরা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে বা কন্ডিশনারের মধ্যে 3 ধরনের কন্ডিশন পেয়েছিলাম, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। অর্থাৎ ইফ দ্বারা এই 3টা কন্ডিশনের কাজ করে মূলত। সেক্ষেত্রে যদি অর্থে যে কোনো টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট পারফেক্ট পূর্বে ইফ বসে, নিম্নে কন্ডিশনের গঠন প্রণালী আলোচনা করা হলো। আমি একটু খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ ইফ দ্বারা যদি দুটি বাক্যাংশ যুক্ত হয় তাহলে ইফের পূর্বের অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরের অংশ হবে কোনো কোনো ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স সচরাচর ব্যবহৃত হয়।
অথবা যদি তুমি তা মনে না রাখতে পারো তাহলে মনে রাখবে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশের সাবজেক্টে পরে ক্যান অথবা শ্যাল অথবা উইল অথবা মে বসবে, আর এগুলো মোডালস বিষয় এদের পরে ভার্বের বেস ফর্ম বসবে। আবার যদি ইফ যুক্ত অংশটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরের অংশে করেসপন্ডিং পাস্ট হবে, অর্থাৎ উইল এবং শ্যালের পাস্ট ফর্ম হিসেবে উড বসবে, ক্যানের পাস্ট ফর্ম হিসাবে কুড বসবে এবং মাইটের পাস্ট ফর্ম হিসাবে মে এর পাস্ট ফর্ম হিসেবে মাইট বসবে। এক্ষেত্রেও উড কুড মাইট শুড এরাও যেহেতু মোডাল, আর আমরা জানি মোডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটাকে সেকেন্ড কন্ডিশন বলে। আবার যদি ইফ দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হয়, ইফের পূর্বের অংশ যদি থাকে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পরের অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ বসবে, আর আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3 বসবে, এটাকে বলা হয় থার্ড কন্ডিশন। যেমন এখানে আমরা ফার্স্ট কন্ডিশনের একটা এক্সাম্পল দেখছি, ইফ হি কামস, তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে আই শ্যাল গো, আমরা চাইলে এখানে আই উইল গো, আই ক্যান গো, আই মে গো ও ব্যবহার করতে পারি। আরেকটা দেখো আই শ্যাল ওয়েট ইফ ইট রেন্স, তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, পরের অংশ কী হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আবার অনেক ক্ষেত্রে এই ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে উভয় অংশেরই কি হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই তোমাদের কনজাংশন নিয়ে আলোচনা সীমাবদ্ধ থাকবো। কনজাংশনের পরবর্তী ক্লাস নিয়ে আবার কোনো একদিন তোমাদের সাথে সাক্ষাৎ হবে। এই শুভকামনায় সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। স্টে সেফ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।